শুনছেন এলেবেলে ৭-৫ ধারাবাহিকভাবে পড়ছি নাসরিন জাহানের উড়ুক্কু। আজ রয়েছে তৃতীয় পর্ব। চলুন তবে শোনা যাক। তোমরা বিয়ের রাতেই প্রথম দুজন দুজনকে দেখো? আমি ওকে খোঁচা দেওয়ার জন্য অবাক হওয়ার ভান করি। তাছাড়া আর কি? শানুর বেশ অহংকারী গলা। তোমার মতো প্রেম করে বিয়ে করব নাকি? ওরে বাবা, অপরিচিত একটা লোকের সাথে প্রথম রাতে শুয়ে পড়লে? ও এবার ক্ষেপে যায়। তুমি মনে হয় অন্য গ্রহ থেকে এসেছো? যেটা পবিত্র, যেটা শুদ্ধ, তাকেই তুমি বাঁকা করে দেখছো? ব্যাপারটা কি বলো তো? ওইসব কালো টালো বলেও কামাল ভাই তোমার সাথে ইয়ে করলো? শানু হেসে ফেলে। পুরুষ মানুষ না, গন্ধ পেলে আবার রং। সে তখন গন্ধে পাগল। কেন, পারফিউম মেখেছিলে খুব? বজ্জাতি করো না তো। নিজে যেন সারা রাত বাতাস খেয়ে কাটিয়েছিলে। জেনে শুনে বিয়ে করেও কত ঠেকাতে পারলে সংসার। তুমি যেভাবে সংসার ঠেকাচ্ছ, আমিও খোঁচা দিই। অমন করে কেউ জোড়া দিলে ভাঙা প্লেটেও জোড়া লেগে যাবে। আমার জবাবের কি বুঝলো না বুঝলো চুপ মরে যায় শানু। আসলে ও কথায় খুব একটা প্যাঁচপোচের মধ্যে যেতে চায় না। তাই প্রসঙ্গটা আর বাড়াতে না দিয়ে কেবল বলে, মেয়েদেরও তো জেদ ভালো না, জেদ সংসারের ক্ষতি করে। এই মহান যুক্তির পর তো আর কথা চলে না। যা হোক, স্বাধীনতা পেয়ে স্বামী এখন প্রকাশ্যে তার সৌন্দর্যহীনতা সম্পর্কে নিরন্তর খোঁচা দিয়ে চলে। যেমন, মাথায় ফুল গুজলেই কি রূপ বেড়ে যাবে? লিপস্টিক দিও না, এমনিতেই কালো চামড়া, মুখে লালবাগের কেল্লা জ্বলবে। উপমার কি ছিরি! এসব প্রশ্নের উত্তরে শানুর যুক্তি শুনলে গা জ্বলে যায়। আমাকে তো আর আমি বানাইনি, আল্লাহ বানালে আমি কি করব? শানু আসলে ভীরু। ও তো স্বামীর মুখের উপর পাল্টা বলতে পারে, আয়নাতে নিজেকে একটুখানি দেখো তো, খ্যাংরাকাঠি পাটশোলা কোথাকার, ভাঙা গালের নিচে তোবড়ানো থুতনি, এইটুকু মাথার দুপাশে হাতির মতো বিশাল লটপটানো কান। তাহলেই তো স্বামীপ্রভুর মুহূর্তে কোণঠাসা হয়ে যায়। তার মানে আমি কি চাই ওদের মধ্যে একটা অনিবার্য যুদ্ধ? যুদ্ধ শেষে বিপর্যয়? নে না, পরাজয় তোমার রক্তকণিকার কোথাও নেই। প্রতিদিন যুদ্ধ, এত বিপর্যয়, সব ছিন্ন করে এসেছ, তাও তাই চাও? এ কি নেশা এই যুদ্ধে? কি নেশা! আপোষ জানো না? আপোষ তো এত আপেল হলো, কমলা হলো, বুড়ো বয়সে বিছানায় যাওয়ার সময় কাতুকুতু হলো, বিছানার অশ্লীল শব্দ হলো, বেরিয়ে বাথরুমে যাওয়া হলো। এসবের মধ্যে কোনো বিপর্যয়ের কোনো শব্দ শুনিনি। এখন এমন করে কাঁদছে কেন শানু? অবশ্য ওদের ব্যাপারই আলাদা। আমি হিসেব মেলাতে গিয়ে তল পাই না। এর মধ্যে একদিন রাতে ওদের মধ্যে তুমুল ঝগড়া। ভীষণ ক্ষিপ্ত শানু সমান তালে চালিয়েছিল স্বামীর সাথে। তোমার চরিত্র জানি না, অসভ্য সুর, বেশ্যামাগি, হারামজাদি। কামাল ভাইয়ের অস্পষ্ট হিস হিস ভেসে আসছিল। তার উত্তরে ঝপাত কি একটা কাচের জিনিস পড়ল মেঝেতে। এই রকম ঘটনার মুখে তৃতীয় কারো যা হয়, আমার তাই হয়েছিল। কেমন বর্ণনাতীত একটা অস্বস্তি, অজানা একটা ভয় আর শঙ্কা। বিছানার সাথে সেটেছিলাম। মনের গহনে তখন ব্যর্থ গুনগুন, কিশোরী বউ যায়। ভেতরে শানুর ঝাঁঝালো স্বর, যা যা, বেশ্যাদের দালালি কর গিয়ে, 2 পয়সার মুরদ নেই, ইত্যাদি ইত্যাদি। আয় ঘুমায়, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করি। ধান ভানলে চিড়ে দেব, রাজকন্যার নুপুর দেব, মায়ের কানের দুল দেব। হঠাৎ চিৎকার, মেরে ফেলল রে বাবারে! শানুর চিৎকারে ছিটকে দাঁড়াই। দৌড়াতে গিয়ে টের পাই ভারী পা মাটির সাথে সেটে যাচ্ছে। এইরকম ব্যক্তিগত যুদ্ধে যাওয়া কি ঠিক হবে? ভীষণ অসহায় বোধ করি। আবার চলে আসি বিছানায়। তারপর সব চুপ। বুক ঠান্ডা হয়ে আসে। মরে গেল নাকি? কিন্তু তারপরই সেই চিরাচরিত পুরনো ভঙ্গিতে শানুর অবিশ্রান্ত কান্নার দমক। লম্বা করে নিঃশ্বাস টেনে বিছানা আঁকড়ে ঘুমিয়ে যাই। সকালবেলা বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতে হয়। খুব ভোরে স্নান শেষ করা শানুর কি পবিত্র মুখ, টাওয়েল দিয়ে চুল ঘষছে। আমি জেগে আছি দেখে কাছে এলো, সহজ করে বলল, রাতে খুব ফিল করেছ? বিন্দু বিন্দু জল ফোঁটা ওর চেহারাকে নরম করে তুলেছে। ওর সামনে নিজেকে সহজ করে তুলতে চাই, না না, তাতে কি,
এ তো হতেই পারে। টাওয়েল দিয়ে তেমনি চুল ঘষতে ঘষতে শানু আবার নিজের ঘরে। এই ওঠো না, ঘুমের কি পাগল রে বাবা। ঘৃণায় বিষিয়ে উঠি। এরা মানুষ? এদের ভেতর থেকে কি মনের মৃত্যু ঘটেছে? মানুষ অভ্যাস দিয়ে সুখী হতে পারে? পরক্ষণে নিজেকে সামলে উঠতে চাই। সবাইকে নিজের মতো মনে করছি কেন? একজোড়া দেহের উত্তাপ যদি দুর্বিসহ মনের ক্লেশ মুহূর্তে মুছে দিতে পারে, আমার তাতে অসহ্য লাগার কি আছে? কিন্তু আজকের কান্নাটা অন্যরকম। কামাল ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। কি এমন ঘটল যে অঝরে কাঁদছে শানু? বিছানায় শুয়ে বই হাতে নেই, বাতি জ্বালানোই থাকে শিবনারায়ণ রায়ের শ্রুতির বিরুদ্ধে। এর মধ্যে নাস্তিকতার ধর্ম জিজ্ঞাসা শিরোনামের একটা প্রবন্ধ বেশ কিছুদিন আগে সত্যজিৎ পড়তে বলেছিল। নানান অসুবিধায় 1 পৃষ্ঠার বেশি এগোয়নি। সেই প্রবন্ধটারই ভাব ও ভাষার ঘূর্ণির মধ্যে ঘুরি। আচ্ছা, আমি কি ঈশ্বরে বিশ্বাস করি? কি জানি, বেশি দূর হেঁটে গেলে তাকে খুঁজে পাই না। মাঝে মাঝে যখন রেল লাইন ধরে হাঁটতাম, তখনও বিয়ে হয়নি, দেখতাম দূরে একটা ছায়া দাঁড়িয়ে আছে, নীলিমায় মিশে থাকা আবছা কুয়াশার মতো। তারপর এই যে দিন যাচ্ছে, এইসব দিনে আমার বিশ্বাসের গভীরে ঈশ্বর কোথায়? কোথায় সে রেল লাইন? ছুটতে ছুটতে অনেক দূর যাব, দেখব কি তখনও সেই ছায়া দূরে ঝাঁকড়া বটগাছের মতো দাঁড়ানো? অথবা সেখানে আদৌ ওরকম কিছু নেই? আমি সময়ের সাথে সাথে সেই রেল লাইন, সেই ছুটে যাওয়া, সেই ছায়াকে খুইয়ে ফেলিনি? কি জানি, আমি কি আমার সব জানি? আশ্চর্য! কদিন বেশ ভুলেছিলাম, আজ হঠাৎ বইয়ের পৃষ্ঠায় আমার সন্তান হামাগুড়ি দিয়ে ওঠে। সবগুলো অক্ষর ধুয়ে মুছে গিয়ে একটি রূপান্তরিত হয় শিশুর আকৃতিতে। সেই শিশু হলুদ শরীরে কেঁপে কেঁপে ওঠে, মাড়ি দিয়ে চেপে ধরে স্তনের মোটা, ছাড়িয়ে নিলেই অবিশ্রান্ত চিৎকারে চরাচর কাঁপিয়ে তোলে। আমি ফিরে যাই সেই জীবনে। আমার শরীরের রস কচলে ভেসে ওঠে সেই দৃশ্য। আমার বুকে মুখ ঢুকিয়ে ও যেন রাজ্যের যন্ত্রণা ভুলে থাকতে চাইত। স্তনের গভীরে যেন দুধ নয়, বিষ মেশানো রক্ত তার কোষে কোষে। ছাড়িয়ে নিলেই সেই চিৎকার। কাত হয়ে থাকতে থাকতে গা ব্যথা হয়ে যেত আমার। এইসব যন্ত্রণা ভুলে থাকার জন্য রেজাউলকে তার বন্ধুরা টেনে নিয়ে যেত বাইরে। মনে আছে, জিনের গ্লাসে এক রাত তারা তাকে ডুবিয়ে রেখেছিল। সেদিনও সব ছাইপাশ গিলে তার সে কি ঘোর লাগা দশা। টলতে টলতে শিশুটির উপর হামলে পড়েছিল। এ আমার জীবনে শনি হয়ে আসছে, মৃত্যু হয়ে আসছে। আহ, দম বন্ধ হয়ে মরে যাব। আর আমি পৃথিবীর কোন নেশায় ডুবলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে ভেবে পাই না। ফিসফিস করে ওর নরম শরীর ভিজিয়ে বলতাম, ঘুমো সোনা, ঘুমো। ঘুমোলেই স্বপ্ন দেখি আমি। বিজ্ঞানের ভাষায় ঘুমের গাঢ়তা নেই। ঘুমের পর কি অপদেবতা আমাকে তাড়া করে? তবে যে স্বপ্নে বাবাকে খাড়া বটগাছে হনুমানের মতো ঝুলতে দেখলাম, উদ্বাহু সুদূর শূন্যে ঝুলছেন, সে কি অট্ট হাসি তার। ঘুম ভেঙে যায়। আগ্নেয়গিরির লাভার মতন হিংস্র জীব আমাকে পেঁচিয়ে ধরে। স্বপ্নের কত যে ধরন! বেশিরভাগ সময় জেগে থাকি। সারা রাত পার করে দিই কাজল রেখার মতো রাজপুত্রের বিষ সূচ ওঠাতে ওঠাতে। সমস্ত সূচ ওঠানোর পর তার চোখের দুটো বাকি রেখে আমি স্নানে গিয়েছি। রাজপুত্র চোখ মেলে যদি এই অপরিচ্ছন্ন কুৎসিত রূপ দেখে, এসে দেখি শুধু চোখের ছুঁচ খুলে দিয়ে ভিন্ন এক নারী রাজপুত্রের প্রণয়ী হয়ে গেছে। আমার হৃৎপিণ্ডের অলিক চিহ্ন তার আর দৃষ্টিগোচর হয় না। আঙুলের ফাঁক গুলিয়ে আমার হাড্ডি হিম করা প্রহর কাটে। কত কি যে মনে পড়ে! আমার বর্তমান জীবনের রূঢ় বাস্তবতা কুয়াশার মতন ঢেকে রাখে আমার শৈশব, প্রথম যৌবন। এত বেশি স্মৃতিকাতর আমি, সত্যজিৎ বলে দুঃখ বিলাসী। বিলাস বড্ড মিষ্টি শব্দ। একদিন জিভ দিয়ে ছুঁয়ে দেখা যেত। যৌবনের শুরুতে একজনের প্রেমে পড়েছিলাম। আমার জীবনে সে এক অলৌকিক সময় এসেছিল। ছেলেটা ছবি আঁকত। ইচ্ছে ছিল সে হবে আমার পান্থপাদক। প্রবল প্রেমতাড়িত হলে আমার দু ঠোঁটে বিষ জমা হয়। আমি ছোবল দিয়ে দিয়ে সেই বিষ মেশানো প্রেম ঢেলে দিতে চাই। কিন্তু সেই বিষ সহ্য করার ক্ষমতা কি একজনেরও ছিল? যাকে পান্থপাদবের মতো দেখতে চেয়েছিলাম, সে আমার দিকে একবারও ফিরে পর্যন্ত দেখেছিল? বিষ জমা হওয়ার সুযোগ কোথায়?
তাকে বাস্তবের চেয়ে স্বপ্নেই পেতাম বেশি। সেই স্বপ্নও ছিল ফিনফিনে কবিতার মতো। এক রাতে স্বপ্নে দেখি কি এক ঘোরে সে বলে যাচ্ছে, এই নাও আমার অস্তিত্ব, বসাও কামড়, টানো রক্ত তোমার লকলকে ডাইনির জিভ দিয়ে, শীর্ণ খাঁচার আগুনের এই স্রোত তুমুল হিংস্রতায় ফেনিয়ে তোলো। এর স্বাদ কখনো তুমি ভুলবে না, তোমার ঠোঁট থেকে মুছবে না এর দগদগে রং। ঘুম ভাঙার পর কবিতার মতো গানের মতো সেসব উচ্চারণ আমার চারপাশ ছায়া করে ঘুরেছে। বাস্তবের পুরুষ আমার জীবনে তখন এভাবেই স্বপ্নে আসত, দাঁড়াতো পান্থ পাদবের মতো। আমি ছুরি চালাতাম রক্তের প্রত্যাশায়, সে দিত জল, শুধুই জল। কিন্তু মহিম, কি করে অস্বীকার করি আমার যৌবনকে সে জাগিয়ে তোলেনি। লাইব্রেরির বইয়ের স্তূপে তার অজস্র চুম্বন, নিঃশ্বাস নিতে পারছিলাম না। হা করলেই বই, শুধু আর বই। কি করে অস্বীকার করি সেই স্পন্দন, চারপাশে বই সাক্ষী, তার দৃঢ় স্বীকারোক্তি। তোমার স্পর্শ আমার ঘুমন্ত সত্তাকে জাগিয়েছে, আমাকে পুরুষ করে তুলেছে। নীনা, তোমার কাছে আমার অপরিসীম ঋণ। কি করে উড়িয়ে দেই মহিমকে। এইভাবে এখন আমার স্বপ্ন আর বাস্তব এক হয়ে যেত। এইসব ভাবতে ভাবতে মাঝরাতে ছটফট করে উঠি, বাতি নিভিয়ে নিজেকে বিছানায় চেপে একসময় ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে খুব ভোরে, জানালা দিয়ে ধপধপে বিড়ালের মতো আলো হামাগুড়ি দেয়। ছাদের ওপর দিয়ে খটখট উড়ে যায় হেলিকপ্টার, সারাটা শরীর শিরশির করছে। কি বিদঘুটে রোমাঞ্চকর স্বপ্ন। আমাকে প্রবল আদরে কেউ জাগাতে চাইছে। দীর্ঘদিন পর শরীরে এক ধরনের তৃষ্ণা অনুভব করি, চুলের গোড়া খামচে ধরি। কে সেই পুরুষ? প্রবল কুয়াশায় ডুবতে ডুবতে আবার ভেসে উঠি। বিবর্ণ চাঁদের আলো অবিশ্রান্ত খুলে যাচ্ছিল আমার শরীরের ভাঁজের পর ভাঁজে। চাঁদের সে আলো ছায়া করে উদম রেজাউলের বিভৎস শরীর টান টান দাঁড়িয়ে পড়ে। আমি শিশিরের মতো ক্রমাগত বাতাসে মিশে যেতে থাকি। দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়াই। আকাশে কুচবরণ কন্যার মেঘবরণ কেশ উঠছে, ভেজা বাতাসের নরম হাতছানি, চারপাশে ফসফরাসের ফিনকি তোলা আলো, ধমনীতে ছেঁড়াখোড়া শীতের ছায়া। পাশের বিল্ডিং এর ছাদে নিমের ডাল দিয়ে দাঁত খিলান করছে একজন কেউ। হারমোনিয়ামে সুর তুলে সারেগামা সেধে চলেছে দূরের কোনো এক কিশোরী। বস্তির মধ্যে ঢং ঢং টিন পেটানোর শব্দ, সব ছাপিয়ে আলটপকা আমার মগজে অন্য তরঙ্গ বয়ে যায়। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের কোন ফকর দিয়ে সাপ ঢুকেছিল? আমার বাসর ঘরেও কি তেমন কোনো ছিদ্র ছিল? কি যে ভাবছি আমি! হেইট! খুব ভোরে ঘুম থেকে উঠি। জানা হলো না শানু কেন রাত ভর এত কাঁদেছে। কামাল ভাই বেরিয়ে যাওয়ার মুহূর্তে সে বিছানায়, নিজেকে গুছিয়ে একসময় আমিও অফিসে। এরপর রোজকার সেই রুটিন, টাইপ, ফাইল, বসের গম্ভীর মুখ, সহকর্মীদের পারিবারিক কাসুন্দি। আর বলবেন না, মাত্র 1 মার্কের জন্য আমার ভাইঝিটা স্ট্যান্ড করল না। কি একটা বিয়া করলাম দাদা, 12 মাস বউয়ের ব্যারাম লাইগা থাকে। সকালে ভাই নাস্তা হয়নি, গিন্নির সাথে হেভি ফাইট। অফিসে আসার সময় কোনোদিন চিরুনি খুঁজে পাই না। কবে হরতাল? 27 তারিখ? হে হে, মন্দ হয় না, একটা দিন রেস্ট। পোলার ফর্ম ফিলাপের টাকা দিয়ে এ মাসে আমি ফিনিশ। শুকনা রুটি খেয়ে সারাটা রাত খালি পেট মোচড়ায়। খাঁটি কথা দাদা, এভাবে বাঁচা যায়? কে? মিসেস গুপ্ত? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে আমিও তো তাকে একদিন দেখলাম চাইনিজ রেস্টুরেন্টে। ছি ছি, আরে থু, কি যে কন ভাই, দেশে শালার হরতাল মিছিল লাইগাই রইছে। দুধ, একটা কলমেও যদি কালি থাকতো। ছোট ভাইয়ের কাছে গেছিলাম টাকার লাইগা, হ্যার বউ যা করলো, এর চাইতে জুতা পেটা করলেই ভালো হইতো। কি দেশ ভাই, 10 টাকার জিনিস ধাম কইরা 18 টাকা হইয়া যায়, কারো কোনো প্রতিবাদ নাই, সব মাগির পুত দালাল। এত সব কোরাস ছাপিয়ে আমার কান এবার সতর্ক হয়ে ওঠে। একজন গলার স্বর নিচু করে বলে, আমাগো বসই হইল কি 1 নম্বরের দালাল, মালিকের কাছ থেকে নিশ্চয় কমিশন পায়, বসুন্ধরায় প্লট কিনছে। কথাটা আর মাটিতে পড়ে না, সবাই সমস্বরে প্রশ্ন করে ওঠে, সত্যি? এবার একক ঝাঁঝালো স্বর, হ্যাঁ কি একলা দালাল? অফিসের অনেকেই দালাল, টের পাওয়া যায় না। কিন্তু আজ এই সব পুরনো কাসুন্দির ফাঁক গলিয়ে অকস্মাৎ পত্রিকার হেডলাইনে
সাদ্দাম হোসেন কুয়েত দখল করে বসে। অফিসে মহা হুলস্থুল, তপ্ত সংলাপ বিনিময়। এর মাঝখানে আমার ঠান্ডা চোখ প্রতিদিনের অভ্যাসে হেডলাইনের পথ ধরে হাঁটে। কুয়েত সীমান্তে ইরাকের সৈন্য সমাবেশ, যুক্তরাষ্ট্রের উদ্বেগ। এ ব্যাপারটার গুরুত্ব আমি সহজেই বুঝে উঠতে পারি না। কেউ চিৎকার করে ওঠে, মার্কিনের অত মাথা বেদনা কেন? যা হোক, আমি নির্বিকার ছাপোষা মানুষ। সমস্ত ক্যাওয়াস থেকে সন্তর্পণে গা বাঁচিয়ে অফিস শেষে আলপটকা বেরিয়ে আসি। ভিড় ঠেলে বাসে উঠি। ভ্যাপসা গন্ধ ছাওয়া পথ, অন্ধকার গলি ধরে ধরে দরজায়। বাসায় এসে শুনি কি বিশেষ দরকারে সত্যজিৎ আমাকে খুঁজে গেছে। তার আবার বিশেষ দরকার কি? ভাবতে ভাবতে শাড়ি পাল্টে বাথরুমে। শানুর মুখ থমথমে। আমি সন্তর্পণে ওর দিকে তাকাই শুধু, কিন্তু প্রশ্ন করি না। কি হয়েছে ও নিজের থেকেই বলুক। শাওয়ার উঠছে, জল পড়ছে। আজ বেশ কদিন পর অন্ধকার সরু বাথরুমটা জলের তোড়ে ভেসে যাচ্ছে। ধুমসে গা চোবাই। শরীরের ভাঁজে ভাঁজে থাকা তেতো ঘাম, জমার ধুলো জট খুলে যেতে থাকে। আহ, শান্তি! ঘুম নামছে চোখে। বেরিয়ে চুলে তোয়ালে জড়াচ্ছি। শানু প্রায় কেঁদে ফেলে। গতরাতে বাথরুমে গিয়ে দেখি রক্ত। যা ভেবেছিলাম ভুল। ভীষণ কষ্ট পেয়েছে তোমার কামাল ভাই। বলো, আমি কি করব? গলা রুদ্ধ হয়ে আসে তার। মন খারাপ হয়ে যায় আমারও। বিছানায় টেনে বসিয়ে ওকে সান্ত্বনা দিই। এ মাসে হয়নি, পরের মাসে হবে। তোমরা এত ঘাবড়ে যাও? 15 বছর পেরোনোর পরও কতজনের হতে দেখেছি। ভেতরে দুর্বল থাকলে মানুষ সহজ সান্ত্বনা বড্ড দ্রুত লোভে নেয়। আগ্রহী গলায় জিজ্ঞেস করে, তুমি নিজে দেখেছ? আমার এক খালারই হয়েছে। স্রেফ মিথ্যে ঝেড়ে দিলাম। 10 বছর পর হয়েছে। শানুর চোখ ঝলসে ওঠে। কথাটা তুমি তোমার কামাল ভাইকে বলো। ও চলে গেলে আমি আবার নিজের মধ্যে ফিরে আসি। সত্যজিৎ আমাকে কেন খুঁজছে? আরেফিনটাও আসবে বলে এলো না। তার ঠিক কত টাকা দরকার জিজ্ঞেস করা উচিত ছিল। আমি এই মাসে সুলতানার কাছ থেকে 200 টাকা লোন নিয়েছি। বেতন থেকে ওকে কিছু দেয়া সম্ভব না। আচ্ছা, সত্যজিতের কাছে চাইলে কিছু লোন পাওয়া যাবে না? কিছু একটা শুরু করে জোড়াতালি দিয়েও যদি দাঁড়াতে পারে আরেফিন। আজকালকার ছেলেরা চালাক আছে। দেখা যাবে উঠতে উঠতেই শেষ পর্যন্ত বসার একটা জায়গা করে নিয়েছে। এভাবে ক্রমশ আমার ফেলে আসা শহরের সামনে দাঁড়াই। রানুর মুখ মনে পড়ে। ওর ক্রম পতনের খবর পাই। হাত পা অসাড় হয়ে আসে। কখনো ক্রোধ জমে ভেতরে। সবচেয়ে ছোটটা মন্টু হারিকেনের আঁকা বাঁকা আলোর সামনে বই নিয়ে ঝিমোয়। এই 20 শতাব্দীর শেষেও ও বাড়িতে হারিকেনের রহস্যময় ছায়া খেলে করে। বিল আটকে থাকায় 3 মাস আগে কারেন্টের লাইন কেটে দিয়েছে। আমি আসলে আমাদের পুরো পরিবারটার উপর এত ক্ষিপ্ত কেন? নিজেকে বিশ্লেষণ করি। কিন্তু করলে কি হবে? ওদের সাহায্য করার আমার সামর্থ্য কোথায়? তাদের দুর্বিপাকের সমান্তরালে চলেছে আমার অক্ষমতা। কষ্ট থেকে রেহাই পাবার জন্য কি এই ঘৃণা, ক্ষিপ্ততা? না, বাড়ি নিয়ে আর ভাবব না। রানু আমার রক্ত জল করে দেয়া একটা অধ্যায়। এখন আমি সেই অধ্যায়ের প্রতিটি অক্ষর ভুলতে চাই। ম্যাগাজিন উল্টাতেই দেখি একটি শিশুর ছবি। আমি কোথায় যাব? মাথার দুটো শিরা চেপে ভাবি, সত্যজিৎ আমাকে খুঁজছে কেন? এভাবে আরো একটা হপ্তা কেটে যায়। ঠিক দ্বিতীয় হপ্তার মাথায় এমন একটা অভাবিত ঘটনা ঘটে, যার ধাক্কায় আমার বিস্ময়ের সীমা থাকে না। আমার একাকার নিস্তরঙ্গ সময়ে যোগ হয় অদ্ভুত এক স্পন্দন। নিজেকে ভীষণ মূল্যবান মনে হয় আমার। এই ঘটনার আগে অবশ্য সত্যজিতের সাথে দেখা করতে গিয়েছিলাম। তার কনফেকশনারির সামনে যেতেই বলল, একটু দাঁড়া, হাতের কাজটা সেরে নিই। বেশিক্ষণ দাঁড়াতে হলো না। অফিস থেকে সরাসরি তার ওখানে যাওয়ার পর সন্ধ্যা নেমে আসছিল। সামনে একটা চমৎকার ভেসপা। খুশি খুশি গলায় বলল, এটা কিনেছি। পশ্চিমের আকাশ অসাড় করে দিয়ে রাত্রির নামতে চাইছে। আমি চঞ্চল হয়ে উঠি। তুই কি শুধু এই খবরটা জানানোর জন্য বাসায় গিয়েছিলি? আমাকে তুই ছোট লোক মনে করিস নাকি? তেতে ওঠে সত্যজিৎ। নিজেই আবার বিচলিত মুখে উস্কো চুলে আঙুল ঢোকায়। অবশ্য মোটরসাইকেলটা কিনে খুব অস্বস্তি হচ্ছে। রঞ্জুর এই বিপর্যয়ের সময় কারো জন্য কারো জীবন আটকে থাকে না। শাশ্বত বাক্যটি উচ্চারণ করি, সেই শাশ্বত কথাটা। তারপর জিজ্ঞেস করি, রঞ্জু এখন কেমন আছে? বাপের প্যাদানি খাচ্ছে?
সালাদিনের ওখানে ঘন ঘন গাঁজার আসর বসছে। তোদের এই ভণ্ডামি দেখলে গা জ্বলে যায়। তোরা আসলে এক একটা মিনি বেড়ালেরও অধম। সত্যজিৎ ঠেলে ঠেলে অনেক দূর নিয়ে এসেছে মোটরসাইকেল। বলল, তুই কি আমার পেছনে বসবি নাকি জাত যাবে? আমারও তো সস্তা সূচিবাই নেই। হেসে বলি, কিন্তু আমি ঠিক বুঝছি না ভ্যাসপায় চড়ে কোথায় যাব। তুই আবার ভেবে বসিস না আমি কোনো সস্তা সুযোগ নিতে চাইছি। তোর জীবনটা তো পাঁকে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, দুজনেরই ভালো লাগবে। অবশ্য তুই যদি অস্বস্তি বোধ করিস। দেখ সত্যজিৎ, আগেই তো বলেছি আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই শহরটা খুব ছোট, ফলে মানুষের মনও বিশাল নয়। তোর কে আছে, কাকে তুই কেয়ার করিস? তুই তোর আত্মাকে বিশ্বাস করিস না? তার কাছে সৎ থাকলেই হলো। সত্যজিৎ স্টার্ট দেয়। উড়ে যায় ভ্যাসপা। আহ, হিসেবের বাইরে একটা দিন। ধীরে ধীরে রাতের শহর জেগে উঠেছে। হুহু বাতাস আমার আঁচল শূন্যে উড়িয়ে নিচ্ছে। বাতাসের তোরে সত্যজিতের স্বর কাঁপছে। কি বলছিলি? ভণ্ডামি? একজন মানুষের এত বড় একটা ক্ষতি আর তুই তাকে ছোট করে দেখছিস? রঞ্জুর অবস্থাটা তুই বুঝছিস না? বিশাল আলোময় জগৎ সংকীর্ণ করে দিয়ে ভ্যাসপা ছুটছে। এ এক অপূর্ব অনুভূতি। এরকম সুখ আর কোনোদিন পেয়েছি? রোমাঞ্চিত হয়ে উঠছে স্নায়ুতন্ত্র। তারপরও কথা বলতেই হয়। বাতাসের তোর সামলে তাই বলি, গাঁজা খেলে এর সমাধান হবে? 30 ক্রস করেছিস, এই বয়সে ফ্রাস্ট্রেশনের এই নমুনা মানায়? কান্দুপট্টিতে যেতে বলিস ওকে। যা করছে তার পরের স্টেজ ওটাই। বাতাসের ধাক্কায় নিজের কানে অস্পষ্ট শোনায় নিজের স্বর। ফুটপাত, ল্যাম্পপোস্ট, ট্রাফিক বাতি দ্রুত পেছনে ফেলে একসময় ক্রিসেন্ট লেকের কাছে এসে সত্যজিৎ থামে। বিস্তৃত ধুঁধু সিঁড়ি, তার ওপারে জলের সিল্কি চুল। স্রোতের তরঙ্গে সেই চুল কত রহস্যে যে পাক খাচ্ছে। এই জায়গাটা সন্ধ্যায় খুব রিস্কি, আমি বলি। পুলিশ বাজে সন্দেহ করে ধরে নিয়ে যায়। তাছাড়া চুরি ছিনতাইও কম হয় না। তোর অভিজ্ঞতা আছে মনে হচ্ছে। কার সাথে এসেছিলি? সেই কৈফিয়ত আমি তোকে দিতে যাব কেন? ধুর, এসে ভালো লাগছে না। স্বতঃস্ফূর্ততা কি জিনিস সে তুই জীবনেও বুঝবি না। অস্বস্তির জন্যই তোর খারাপ লাগছে। আমরা শুধু এই পথটা ধরে হাঁটব বলে সে আগের প্রসঙ্গেই ঘুরপাক খেতে থাকে। কি বলছিলি? কান্দুপট্টি? তুই গাঁজা খাওয়াটাকে ওরকম বাঁকা চোখে কেন দেখিস বলতো? সহজভাবে কোনো কিছু কেউ খেলে আমার আপত্তি নেই, আমি বলি, কিন্তু একটা কিছুতে ফ্লপ খেয়ে বাংলা হিরো আর কি। কথাগুলো একটানা বলছিলাম কোনো গভীরতা থেকে নয়, মনে প্রাণে চেপে বসা কোনো অসার বোধ থেকে নয়। একটা কিছু বলা দরকার, ঠিক সেই জন্যই। দুপাশে গাছ, সুপরিসর তকতকে পথ, সোডিয়ামের কাঁপা কাঁপা আলো, হুহু জলের বাতাস। আমার ঘুম পাচ্ছে। আসলে এসব কথা বলতে কি আমি এখানে এসেছি? ওর গা ঘেঁষে হাঁটি। মোটরসাইকেল ঠেলে এগোচ্ছে সত্যজিৎ। এই আলো, এই হাওয়া ওকে অচেনা চমৎকার করে তুলেছে। উস্কো চুল বাতাসে উঠছে। ওর চোখ, খোঁচা দাড়ির নিচে ফর্সা গাল, বাঁ হাতে অদ্ভুত কায়দায় সিগারেট ধরানো। এই সত্যজিৎকে আমি চিনি। ঘুম ঘুম দৃষ্টি মেলে দিই সামনের দিকে। ঝাউ গাছের ঝিরঝিরি হাওয়া, অদ্ভুত মাদকতা। ও যদি আমাকে জড়িয়ে ধরে? হঠাৎ কেমন থির থির কেঁপে ওঠে শরীর। ও যদি আমার হাতটা একটু স্পর্শ করত। তোর সাথে রেজাউল দেখা করতে চায়, সত্যজিৎ আচমকা বলে। মনে হলো সিরিয়াস কোনো কিছু নিয়ে কথা বলবে। আবার কেঁপে উঠি। পরক্ষণে সরিয়ে দিই সেই হাওয়া। আজ থাক। দীর্ঘদিন পর এমন একটা সন্ধ্যা, এমন রুটলেস পথ চলা। থাক। সত্যজিৎ আমার হাত স্পর্শ করলে কি করব? এই অদ্ভুত নিসর্গ আমার সব ভাঁজ খুলে দেবে না তো? কিছু বলছিস? সত্যজিৎ সিগারেটের অর্ধেকটাই দূরে ছড়ে দেয়। তোর সাথে কোথায় দেখা হয়েছে ওর? নিজেকে গভীর গহ্বর থেকে টেনে উপরে উঠাই। বারে, আমার বেকারিও চেনে না। সত্যজিৎ সতর্ক করে দিয়ে বলে, তুই বিষয়টাকে গুরুত্বই দিচ্ছিস না। আমি ঠাট্টা মেশানো স্বরে বলি, গুরুত্ব দেওয়ার মতো নতুন কিছু বলেছে নাকি? খুব বাজে অবস্থায় আছে মনে হচ্ছে। ইন্স্যুরেন্সের চাকরিটা চলে গেছে, কোনো এক ফার্মে ঢুকেছে, সেখানেও সুবিধা করতে পারছে না। আমার সাথে পার্টনারশিপে বিজনেস করতে চাইল। যা হোক, একটা কিছু করতে চায়। টাকা কোথায় পাবে? হঠাৎ বোকার মতো প্রশ্ন করে বসি। সেসব কিছু বলেনি, বলেছে তোকে দরকার, কিন্তু ওর বাজে অবস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই।
এটা অন্তত আমি সাফ সাফ বুঝেছি। আমাকে দরকার? কেন? প্রশ্ন করে কেমন থিতি আসতে থাকে। সত্যজিৎ হারামজাদা এই চমৎকার জায়গায় এনে এমন একটা অধ্যায় না তুললে কি ওর হতো না? না, জীবনেও আমার স্বস্তি হবে না। আমি জানি এই অদ্ভুত সম্মোহনময় সন্ধ্যাটা দলামোচড়া করে আমরা এখন নোংরা করে তুলব। প্রসঙ্গটা এমন, এ নিয়ে কথা বলে সুন্দর কোনো পরিণামে পৌঁছানো অসম্ভব। সেই পরিস্থিতির জন্যই নিজেকে ক্রমশ প্রস্তুত করে বলি, তুই ওকে কিছু বলেছিস? বলেছি কাল ৫টার পর সালাদিনের বাসায় আসতে, তোকে আমি নিয়ে যাব। আমার সমস্ত চামড়া টান টান হয়ে ওঠে। সালাদিনের বাসাও চেনে? গোয়েন্দাগিরি করছিস কেন? আমি ঠিকানা দিয়েছি। সত্যজিৎ, তুই ওকে কথা দেবার আগে আমাকে জিজ্ঞেস করেছিলি? আমার উত্তেজনা ফেটে পড়তে চায়। আমি কি খেলনা? হাতের মুঠোয় ভরে নিয়ে যাবি? দেখ, সত্যজিৎ বলে, আমার বিশ্বাস থেকে ওকে কথা দিয়েছি। আমি যতদূর জানি তুই অত রক্ষণশীল না। যার সঙ্গে এতদিন কাটালি, ডিভোর্স হয়েছে বলে তার একটা কথা শুনতেও তোর এত আপত্তি? তারপর কিছুক্ষণ নীরবতা। চারপাশে চকমকে আলো রাত্রিকে সাদা করে তুলেছে। সোডিয়াম বাতির এলাকা পেরিয়ে এসেছি। কেমন ভয় ভয় করছে এখন। শীর্ষের অনুভূতিতে শরীর কাঁপছে। এতক্ষণ মোহগ্রস্ততায় ভয় উবে গিয়েছিল। শানুকে আর কি বলবো? আমি নিজেই কি অল্পতে বলতে যাই না? আমার কি কোনো ব্যক্তিত্ব আছে? স্বপ্ন মেশানো মিষ্টি দুটি কথা বলে কেউ আমাকে চাঁদের আলোয় শুয়ে দিলে পরক্ষণেই ভাঁজ খুলে দেব না? অসহ্য লাগছে, যন্ত্রণা হচ্ছে। সব ছাপিয়ে সেই নাজুক প্রসঙ্গে আবার ফিরে আসতে হচ্ছে। সে আমাদের বিয়ের বিচ্ছেদ নিয়ে নতুন কোনো কাসুন্দি খেটেছে? হ্যাঁ, তবে ও কথা আমি বলতে চাই না। সত্যজিৎ ঠান্ডা গলায় বলে, আমার কাছে ব্যাপারটাকে কাসুন্দি মনে হয়নি। চেপে যাচ্ছিস কেন? এবার হেসে ফেলি। তুই জানিসই না ওর কোনো কথাতে আমি আর অবাক হই না। কিন্তু এ কথাটা তোর খারাপ লাগবে, সত্যজিৎ গম্ভীর গলায় বলে। অবশ্য আগেও একদিন ইঙ্গিত দিয়েছিল, কাল খোলাখুলি বলল। অবশ্য কথাটা তোকে বলতে সেই বারণ করেছে। এবার আমি নিস্পৃহ হয়ে পড়ি। তাহলে বলিস না। কথা আর এগোয় না। আমি অবশ্য ভেতরে ভেতরে কৌতূহলে ফেটে পড়ছি। সত্যজিৎ উসখুস করতে থাকে। কিছুক্ষণ এভাবেই যায়। তারপর সত্যজিৎ আর নিজেকে ধরে রাখতে পারে না। বলে, রেজাউল বলেছে ওর সাথে দৈহিক সম্পর্কের ব্যাপারে তোর কিছু বিকার ছিল। বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে ওটাও একটা প্রধান কারণ। কথাটা শোনা মাত্র বিদ্যুৎ বেগে খাড়া হয়ে যায়। প্রচণ্ড ঝাঁকুনির সাথে সাথে একসময় থিতি আসতে থাকে। আমার বিপন্ন কণ্ঠস্বর সমস্ত চরাচরে আছড়ে পড়তে থাকে। কি বলছিস তুই? ওরকম একটা ঘটনার এই বিশ্লেষণ দিল সে? ক্ষেপে ওঠে সত্যজিৎ। তোদের ইন্টারনাল ব্যাপার স্যাপারে আমি যেতে চাই না। তুই পেছনে বসত, বাসায় পৌঁছে দিয়ে আসি। তোদের এসব কিছু আমি বুঝি না। বিচ্ছেদের পেছনে এরকম কোনো কিছু থাকতে পারে ঘুণাক্ষরেও জানতাম না। আমি তোকে বিশ্বাস করেছিলাম। সারাক্ষণ তো তারই দোষ দিয়ে আসছিলাম। ধুর, কেন যে তোকে সব বলতে গেলাম? আমি আসলেই একটা পেট ফাঁপা ছেলে। আমার বুক ঠেলে কান্না উঠছে। যেন ঘাই দিয়ে ওঠা একটা মাছ উল্টো বাতাসের ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ল একদম জলের তলায়। এভাবে আহত যন্ত্রণার ঘেরাটোপ থেকে নিজেকে টেনে তুলে সত্যজিতের ভেসপার পেছনে বসি। একসময় সে বাহন চলতে শুরু করে। তুই কাল আসছিস? ছি সত্যজিৎ, এরপরেও তুই আমাকে মানুষ মনে করিস না? বুক খালি হয়ে আসছে। আমি আবার সেই শিশুর চিৎকার শুনতে পাই। পুরো রাত জুড়ে চরাচর ভেসে যেতে থাকে সেই কান্নার ধারা জলে। কি অপূর্ব ছায়াঘন রাজপথ! এ কি, কানের কাছে সাঁই সাঁই হাওয়া না কান্না? রানু, কেন নিজেকে নিভন্ত সলতে করে দিলি? কেন আমার জীবনটা এইরকম হলো? বারান্দায় দাঁড়াই। খোলা হাওয়ায় বাতাস নেব। উল্লাসমুখ শিশুরা মাঠের উপর খেলছে। উচ্ছল আনন্দে তারা একটা মরা ইঁদুর ছুঁড়ে দেয় শূন্যে। পিঁপড়ের দখলে থাকা পেট ফোলা সেই ইঁদুরটা আমার পায়ের ওপর ঝপাত এসে পড়ে। পৈশাচিক ঢঙে লেহন করে পিঁপড়ের লম্বাটে জিভ। কেন সবসময় এরকম দুর্গন্ধ? ক্রোধে ক্ষিপ্ত রেজাউল ক্রমশ রাক্ষস রাজা এগিয়ে আসছে আমার দিকে। সাঁ করে ওর একটা হাত আমার চুলের গোড়ায়। ভয়ে বিবর্ণ আমি ক্রমশ পিছিয়ে যাচ্ছি। আমার মাথা ঠুক্কর লাগাচ্ছে। কি অন্ধকার!
কি পৈশাচিক কালো রক্ত, কি বিভৎস ঘৃণা। আহ, মরে যাবে। চারপাশ ঝাপসা হয়ে আসছে, ঠক্কর লাগছে, অন্ধকার, শুধু অন্ধকার। সেই মানুষ শেষে আমাকে জড়িয়ে ধরে অনুতাপে ভেঙে পড়ে। কিন্তু কেন? বাসায় এসে কি হয়? কান্নায় ভেঙে পড়ি, বালিশ আঁকড়ে অঝরে কাঁদতে থাকি। রেজাউল সত্যজিতের কাছে এভাবে তুলে ধরল আমাকে। সত্যজিৎ বাসার সামনে এসে আমাকে বারবার বোঝাচ্ছিল ব্যাপারটা আমি যেন না জানি। রেজাউল বারবার সেটাই চাইছিল। সত্যজিৎ তার ঘনিষ্ঠ বন্ধু বলেই তাকে ওভাবে বলেছে। আমি যেন সালাদিনের বাসায় যাই। অত সহজেই সেন্টিমেন্টাল হওয়া আমাকে সাজে না। সমস্ত কথার মুখে আমি ছিলাম নিশ্চুপ। ঘরে এসে আর নিজেকে ধরে রাখতে পারি না। অবিশ্রান্ত জলের তোড়ে ভেসে একসময় আমি শান্ত হয়ে আসি। নিজেকে প্রশ্ন করি, কেন সত্যজিতের কাছে আমার ব্যাপারটা বিশ্লেষণ করলাম না? নিজের দোষ এড়ানোর জন্য রেজাউল বিকারগ্রস্ত তার কি ব্যাখ্যা করেছে কে জানে। আমার উপর এমন ক্ষিপ্ত হয়ে উঠেছিল সত্যজিৎ। বাসায় আসার পর পুরোটা ব্যাপার এক এক করে ওকে খুলে বলা দরকার ছিল। অবশ্য কি বা খুলে বলতাম? ওরকম সূক্ষ্ম যন্ত্রণার ব্যাপারগুলো কি অন্যকে খুলে বোঝানো যায়, বিশেষ করে অবিবাহিত কাউকে? কিন্তু এতদিন পর রেজাউলই বা কেন গায়ে পড়ে সত্যজিৎকে এসব বলতে এসেছিল? তাতে কি লাভ হয়েছে ওর? এত সাহস ও কোত্থেকে পায়? অত সব বিশ্রী কথা বলার পর আবার আমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠে। সত্যজিতের ওপরও আমার রাগ কম হল না। ওর ভণ্ডামিটা মনে পড়লে গা জ্বলে যাচ্ছে। যার জীবন দুর্গন্ধময়, তাকে চল একটু বাতাস খেয়ে আসি বলে বলে ভ্যাসপায় উড়িয়ে নিয়ে ওই রকম একটা মনোরম পরিবেশে এ কথাগুলো বলার জন্য অত নাটকীয়তার প্রয়োজন ছিল না। জঘন্য সব প্রসঙ্গ নিয়ে সত্যজিৎকে কৈফিয়ত দেওয়ার কোনো মানে নেই। যার যা ইচ্ছে ভাবুক। নাইবা থাকলো এরকমের পলকা বন্ধুত্ব। আর 10টা মেয়ের থেকে আমি যে আলাদা সেটা প্রমাণ করার জন্য রেজাউলের সাথে দেখা করতেও আমি বাধ্য নই। অত ঘোড়ার ডিমের উদারতা আমার মধ্যে নেই। আমি টিপিক্যালি। রাত 9:30টায় আরেফিন আসে। ওকে দেখে নিজেকে সহজ করি। তুই এমন হাওয়া হয়ে থাকিস কেন বলতো? কি ব্যাপার, কাঁদছিলে নাকি? আমাকে দেখা মাত্রই ও বেশ বিচলিত হয়ে পড়ে। কান্না পাচ্ছিল তাই কাঁদছিলাম। প্রশ্নের উত্তরে কোনো ভান ভনিতা করি না। তোর খবর কি? কি করবি ঠিক করেছিস কিছু? আশ্চর্য, বলো না কাঁদছিলে কেন? আরেফিন তখনও বিচলিত। জানো তো, তোমাকে আমি অত দুর্বল মনে করি না। একটু কাঁদতেও পারবো না? নিজের সামনেও আমাকে আমার সবলতার পরীক্ষা দিতে হবে? আমি তোকে কান্না দেখাতে গেছি? আমার কাছে অনেক কিছু তুমি চেপে যাও, কেমন ম্লান হয়ে যায় সে। আমি অনেকবার লক্ষ্য করেছি, খুব কষ্ট লাগে। আসলে তোকে বলার মতো তেমন কিছু আমার জীবনে ঘটে না। তুচ্ছ প্রাত্যহিকতার এসব কাসুন্দি ঘাটতে আমার ভালো লাগে না। বলার মতো সত্যিই কিছু ঘটে না? আরেফিনের স্বর কেমন তীর্যক হয়ে ওঠে। তুমি সেদিন রাগ করে বেরিয়ে গিয়ে রাতে কোথায় ছিলে আমাকে বলেছ? মুহূর্তে কেঁপে উঠি, হকচকিয়ে তাকাই ওর দিকে। তোকে কে বলেছে? যেই বলুক। আরেফিন গম্ভীর হয়ে ওঠে। আমি সেদিন তোমার অফিসে গিয়ে দেখতে চেয়েছি তুমি নিজের থেকে বলো কিনা। এই এখন ভেতরে ভেতরে আমি ক্ষিপ্ত হয়ে উঠতে থাকি। এ নিশ্চয় শানুর কাজ, অথচ সে সেদিন কি ভানটাই না করল। এরা যে কি জাতের মানুষ সহজে বোঝা যায় না। সেদিন কি চমৎকার মিথ্যেটাই না ঝেড়ে দিল। তুইও তো প্রায়ই হলের বাইরে কোথায় রাতে থাকিস আমাকে বলিস। পাল্টা আক্রমণ করে ওর চোখের দিকে তাকাই। প্রায়ই থাকি না? আরেফিনের গলায় বিরক্তি। আন্দাজে ঢিল ছুড়ল না। বন্ধুর পুরো ফ্যামিলি দেশে গিয়েছিল, দুরাত থাকতে হয়েছিল তার বাসা পাহারা দেবার জন্য। আচ্ছা, আমরা পরস্পরকে এইভাবে সন্দেহ করতে থাকব? কেউ সরলভাবে কিছু জানতে চাইতে পারবো না? তাহলে সম্পর্ক কি? সবাই নিজের ইচ্ছে স্বাধীন চলি, কোনো সমস্যা থাকলো না। ওসব বাদ দিয়ে এখন তোর খবর বল। আমি প্রসঙ্গ পাল্টাতে চাইলে ও বলে, কাল সারা রাত ভার্সিটিতে গোলাগুলি হয়েছে। কি যে আতঙ্কে রাত কেটেছে। আমি উদ্বিগ্ন হয়ে ওর মুখের দিকে তাকাতেই মুহূর্তে এবার প্রসঙ্গ পাল্টায়। আজকে নিউজ দেখেছ? 500 কুয়েতি মারা গেছে।
উপসাগরের দিকে মার্কিন বিমানবাহী রণতরী রওনা দিয়েছে। এই নিয়ে ঢাকায় উত্তেজনা। ওসব হলো কি জাহাজের খবর। আমরা ছাপ পোশাক কেরানি, যা ঘটার ঘটতে থাক। এখন বল তোর ফ্লাইং বিজনেসের খবর কি? আমাকে দিয়ে হবে না। আমার এক বন্ধু ওসব করতে গিয়ে পুলিশের কাছে ধরা খেয়েছে। ওর রমরম অবস্থা দেখে প্রথমটা একটু ঝুঁকেছিলাম। চিটাগাং পোর্ট এলাকা থেকে সিগারেট, কাপড়, কসমেটিক এসব এনে ঢাকার দোকানে দোকানে সাপ্লাই দেওয়া। ধরা খেলে 12টা বেজে যায়। হেভি রিস্ক। ভাগ্যিস ও পথ আর মারায়নি। যা হোক, আগে ভাগেই তো সুমতি হয়েছে জেনে খুশি হলাম। আমি ওকে আশ্বস্ত করে বলি। আরেফিন এবার একটু নড়ে চড়ে ওঠে। আমার কথায় খুশি হলো কিনা বোঝা গেল না। শুধু বলে, আসলে বিজনেস করতে গেলে প্রচুর টাকার দরকার, প্রচুর। বলতে বলতে হঠাৎ কি হয়, আরেফিনের স্বর নরম হয়ে আসে। একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কিসের? গভীর তল থেকে নিজেকে টেনে তুলি। প্রায় কাঁপা কাঁপা স্বরে সে বলে, পরশু আমার পকেট কাটা গিয়েছে। বাসে ভীষণ ভিড় ছিল, আমি দুহাতে হ্যান্ডেল ধরেছিলাম। আর সেই ফাঁকে ভেবেছিলাম তোমাকে জানাবো না, কিন্তু কত টাকা? 900। অত? আমি আঁতকে উঠি। এত টাকা তুই কোথায় পেয়েছিলি? এইবার আরেফিনের মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। টিউশনির টাকাগুলো উঠিয়ে 100 টাকা দিয়ে মন্টুর জন্য গুলিস্তান থেকে একটা শার্ট কিনেছিলাম। ও চিঠি দিয়েছিল। ঠিক করেছিলাম পরদিন বাবাকে দেখতে বাড়ি যাব। বাড়ির একটা ছেলে খবর দিয়েছিল বাবার শরীর খুব খারাপ। বা পকেটে খালি মানিব্যাগ ছিল, ডান পকেটে ছিল শুধু টাকা। পকেট মাশালা তো আমার চেয়ে চালাক। মানিব্যাগের পকেটে হাত দেয়নি। আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু এত বড় একটা ব্যাপার চেপে যায় কি করে? খুব ভালো হয়েছে। রাগে দুঃখে আমার কান্না আসতে থাকে। ঘটনা ঘটেছে পরশু, আর তুমি এসেছো কিনা আজ। বোঝাই যাচ্ছে ব্যাপারটা তোমার গায়েই লাগেনি। বলতে বলতে ওকে যাচ্ছে তাই ভাবে অপদস্থ করার ঝোঁক আমাকে মুহূর্তে প্রচণ্ড ক্ষিপ্ত করে তোলে। তাই ওর চোখের দিকে প্রখর তাকিয়ে অনর্গল বলতে থাকে, আমি সবসময় লক্ষ্য করেছি টাকার প্রতি তোর মায়া কম। যদি করতে আমার মতো একটা চাকরি, সহ্য করতে অফিসের লোকজনের টিপ্পনি, বসকে জড়িয়ে অশ্লীল ইঙ্গিত, তারপরও স্রেফ 2000 টাকার জন্য মাটি কামড়ে পড়ে থাকতে হতো। আধবেলা খেয়ে না খেয়ে বাড়িতে নিয়মিত টাকা পাঠাতে হতো। ছোট ভাইটিকে পড়ার খরচ জোগাতে হতো। তখন বুঝতি আসলে টাকা কি জিনিস। তাহলে আর পকেটে টাকা নিয়ে বাসের মধ্যে উদাসীন হয়ে পড়তি না। রাম ছাগল না হলে তোর মতো ছাত্রের পকেট কাটা যায়? কথাগুলো একদমে বলে লাফ দিয়ে বিছানা থেকে নেমে আসি এবং আরিফিনকে কিছু বলার সুযোগ না দিয়েই আমি বাথরুমে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিই। এমন কান্না পাচ্ছে কেন? বুক ঠেলে ওঠা চাপা যন্ত্রণাময় তেতো রস গলার কাছে এসে চোখ ভিজিয়ে দিচ্ছে। বালতি থেকে জল তুলে মুখে ঝাপটা দিই। আসলে বড্ড অল্পেই আজকাল ভেঙে পড়ি। তাহলে কি এই সত্য? সহজেই ফুরিয়ে আসছি। অল্প পাওয়ারের বাল্বের আলোয় বাথরুম ফ্যাকাশে, হলদেটে। দেয়ালের চারপাশে চুনসুরকি উঠে গেছে। এক চিলতে ভেন্টিলেটর, তাও মাকড়সা ঢেকে রেখেছে। এত ছোট্ট পরিসরের জায়গা দম নেওয়া যায় না। নিজেকে সামলে হালকা হয়ে যখন বেরিয়ে এসেছি, হতভম্ব হয়ে শুনি আরেফিন বেরিয়ে গেছে। বোকার মতো শানুকে বলি, তুমি একটু আটকাতে পারলে না? এবার ওর বিস্ময়ের পালা। তোমাদের মধ্যে কি হয়েছে আমি তার কি জানি। আমাকে দরজা বন্ধ করতে বলল, করে দিলাম। না, নির্ঘাত মরে যাব। আসলে একটু বেশি হয়ে গেছে হয়তো। টাকার জন্য ওর কষ্ট কি কম ছিল? সেই কষ্টে হয়তো দুদিন আসেনি। মাঝে মাঝে সর্বগ্রাসী জেদ আমাকে অন্ধ করে দেয়। চেয়ারে বসে ছোট্ট টেবিলটায় মাথা রাখি। তাহলে কি আমি সবার কাছ থেকে কেবলই বিচ্ছিন্ন হয়ে পড়ছি? তাই যদি হয়, তাহলে সব দোষ কি আমার? হঠাৎ হুঁশ হয়। আরেফিন বলছিল বাবার শরীর খারাপের কথা। আশ্চর্য, এরকম একটা দুঃসংবাদ আমাকে তখন বিন্দুমাত্র স্পর্শ করল না। ঠিকই বলে সে, টাকা আমাকে বিকারগ্রস্ত করে তুলছে। আরেফিন নিশ্চয় ব্যাপারটা লক্ষ্য করেছে। প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন বাবা। মা চোখে দেখে কম, এমন কি বয়স হয়েছে তার, অথচ সন্ধে হলে ঘরের ভেতরই অন্ধের মতো হাতড়ে হাতড়ে চলাফেরা। শুধু বাবা মাকে নয়,
বাড়ির সবাইকে আমার এখন দূরবর্তী দ্বীপের মানুষ বলে মনে হয়। বাবার চক সাদা ঠান্ডা চোখ, মার জোরে জোরে নিঃশ্বাস টানা, আর কেবলই নিজেকে তার সাপসাপান্ত করার একঘেয়ে দৃশ্য পরম্পরা আমাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চায়। এইরকম যে বাড়ির পরিবেশ, সেখানে বাবার আর কি খারাপ হবার আছে? যে অবস্থায় আছেন তার চেয়েও খারাপ পরিণতি কি? তবে কি সেই জায়গায় পৌঁছে যাচ্ছেন তিনি? না না, এত খারাপ কিছু হলে তার খবর শুধু আরেফিন পাবে কেন? এতই যদি আমি অস্পৃশ্য, তবে আর ইনিয়ে বিনিয়ে চিঠি লিখে সেই মেয়ের পয়সা নাও কেন? গা ঘিন ঘিন করা সব মাছির ঝাঁক। আমার ময়লা নোংরা চাটতে লজ্জা করে না? এদিকে অফিসে প্রবল উত্তেজনা। সাদ্দামের কুয়েত দখল নিয়ে সহকর্মীরা দুদলে ভাগ হয়ে গিয়েছে। তাকে বাহবা দিচ্ছে কেউ, কেউ আবার তার অভিযানকে স্বেচ্ছাচারিতা মনে করে যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করছে। এই নিয়ে অফিস এক একদিন উপসাগরীয় অঞ্চল মতোই উত্তপ্ত হয়ে ওঠে। আমি ছাপোষা কেরানি মানুষ, জীবনের সাধারণ যুদ্ধেই কুপকাত, ফলে কোনো উত্তেজনাই আমাকে স্পর্শ করে না। কেবল জানার জন্যই প্রতিদিনের নির্জন চোখ হেডলাইনে হাঁটাই। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইরাকের হুঁশিয়ারি, আক্রান্ত হলে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। ইউরোপের প্রতি ইরাক, বিশ্বযুদ্ধ এড়াতে হলে যুক্তরাষ্ট্রকে নিবৃত্ত করুন, ইত্যাদি। ক্রমশ দু চোখে ঘুম নেমে আসতে থাকে আমার। এর দিন কয়েক পরেই ঘটে যায় সেই অভাবনীয় ঘটনাটি। চেয়ারে চিৎপাত শুয়েছিলাম। বাইরের দরজা লাগোয়া ঘরখানা আমার হওয়ায় স্বভাবতই দরজা খোলার দায়িত্ব আমারই। শিবনারায়ণ রেখে আমি পড়ছিলাম ভিনসেন্ট ভ্যান গগের আত্মজীবনী। আমার সামনের টেবিলে বইটা খোলা অবস্থায় ঘুমোচ্ছিল, মুখ থুবড়ে পড়ে থাকার মতো চমৎকার বই। ভ্যান গগের জীবনের শুরু, একের পর এক ছবি আঁকছে, বিক্রি হচ্ছে না। চরম অর্থ সংকটে তার বিপর্যস্ত অবস্থা। তারও আগে কয়লা খনির শ্রমিকদের সাথে কাটানো দুঃসহ জীবন, তার মধ্যেও নিরন্তর ছবি এঁকে যাওয়া। পড়তে পড়তে কেমন হতাশ বোধ করছিলাম নিজের কথা ভেবে। তুচ্ছ বিঘ্নের মুখেই সব ছেড়ে ছুড়ে দিই। ভিনসেন্ট কি পরাজিত হননি? বইটা সামনে রেখে স্থির বসেছিলাম। ভেতরে যুদ্ধ চলছিল। কেন আত্মহত্যা? তারপরও তার শিল্পের তো জয় হয়েছে। ভাবনার এসব চক্র থেকে নিজেকে ঝটিতে বের করে ভ্রু কুঁচকে দরজা খুলে দিই। একজন মাঝবয়সী ভদ্রলোক, সুঠাম দীর্ঘদেহী, উজ্জ্বল ফর্সা রং, ক্লিন শেভড মুখ, দীঘল কপাল, জুলফির চুলে পাক ধরেছে। পোশাকেও বেশ আভিজাত্যের ছাপ। পলকে ভদ্রলোকের পুরোটা আদল দেখে নিয়ে ভাবি তিনি হয়তো শানুদের কেউ হবেন। পাশ ফিরে ডাকতে যাব, তিনি একটু গলা ঝেড়ে জিজ্ঞেস করেন, আচ্ছা, এখানে নীনা নামের কেউ থাকে? আমার পায়ের গতি থেমে যায়। বিস্ময় মেশানো স্বরে বলি, আমিই নীনা। আমি কি ভেতরে আসবো? ছি ছি, দেখুন কি কাণ্ড। দরজা থেকে আমি হাত সরিয়ে নিই। আসুন। তিনি ভেতরে এলে চেয়ারে গিয়ে দিই। প্রথম দর্শনে মনে হয় মানুষটার অবয়বের সঙ্গে আমার এই খুপড়ি ঘরখানা ঠিক যেন খাপ খাচ্ছে না, কিন্তু সব ছাপিয়ে ভেতরে দুর্মর কৌতূহল। এই ভদ্রলোকের সাথে আমার পূর্বজন্মে কেন, ইহজন্মে কোথাও দেখা হয়েছে বলে তো মনে পড়ে না। অথচ তিনি কিনা আমার কাছেই এসেছেন। কিছুতেই মেলাতে পারছি না। তারপর তিনি যা বললেন, তাতে আমার হৃদযন্ত্র বন্ধ হবার দশা হয়। আমি কি সম্বোধনটা তুমি করতে পারি? বলে বেশ রহস্যময় ভঙ্গিতে তিনি হাসেন। তাহলে কথা বলতে আমার একটু সুবিধে হতো। আমি প্রচণ্ড অস্বস্তির সাথে উচ্চারণ করি, নিশ্চয়ই, কিন্তু আপনাকে ঠিক। আমাকে তুমি কখনো দেখনি। আমার নাম ইরফান কবির। আমি বলতে বলতে তিনি থেমে যান। অস্বস্তি কাকে বলে, কত প্রকার ও কি কি আমার শুরু হয়ে যায়। প্রথম কিছুক্ষণ কথা বলতে পারি না। তারপর টাল সামনে নিয়ে থেমে থেমে চাপা উত্তেজনায় বলি, আশ্চর্য, আপনি? আমি ভাবতেই পারছি না। ঠিকানা পেলেন কোথায়? ঠিকানা দিয়েছে আমার স্ত্রী, তুমি তার কাছে দিয়ে এসেছিলে। ততক্ষণে চেয়ারে তিনি সহজ হয়ে বসেছেন। আমি ঠিক এখনো বুঝতে পারি না সেদিন তুমি আমার সাথে দেখা না করে চলে এলে কেন, অথচ আমার কাছেই গিয়েছিলে। আমি খুব অবাক হয়েছি। আমি মানে আসলে সেদিনকার পুরো ব্যাপারটাই আমার জন্য ছিল ভীষণ লজ্জা। এই নিয়ে পরে এত গ্লানি হয়েছে যে কি বলবো। আসলে এই রকম যোগাযোগহীনতার মধ্যে এভাবে কোথাও যাওয়াটা
আমার জীবনে সাধারণত ঘটে না। সেদিন যে আমার কি হয়েছিল, মনে হয় মাথার ভেতরকার কিছুই ঠিক মতন কাজ করছিল না। যাওয়ার পর মনে হয়েছে কাজটা ঠিক হয়নি। আসলে অস্বস্তি এড়াতেই আপনার সাথে দেখাটা হয়নি। চলেই যখন গিয়েছিলে, তখন ওভাবে চলে আসাটা তোমার অন্যায় হয়েছে। বেশ অধিকার নিয়ে তিনি বলেন। একটু চিন্তা করে দেখো ব্যাপারটা যৌক্তিক হয়েছিল কিনা। অন্যায়? হায়! আমার ভেতর জটিল প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। এক জীবন পেরিয়ে গেল। একদিন ভুল করেও নিজের চাচাতো ভাই তার বউ ছেলে মেয়েদের কোনো খোঁজ নিলেন না। আর আজ সেই তিনি উপযাচকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমার অন্যায় খুঁজে বের করছেন। কি বিচিত্র মানুষের চরিত্র! বিমূঢ় ভাব কাটিয়ে আমি তার সামনে ততক্ষণে সহজ হতে শুরু করেছি। দেখুন, গোড়াতেই আমার অন্যায় হয়েছিল। সত্যি বলতে কি, আপনার বাসায় আমার ওইভাবে ছুটে যাওয়া উচিত হয়নি। খুবই ছেলেমানুষি হয়েছিল। আমার কথা শেষ হতেই নেমে আসে ঠা ঠা নীরবতা। ডাল বাগার দেওয়ার শব্দ রান্নাঘরে। ভোঁ ভোঁ করে এই ঘরে ৫ ফোড়নের গন্ধ ঢুকছে। ভদ্রলোকের ব্যক্তিত্বের মোহ এমনই যে এই গন্ধ আমাকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। লক্ষ্য করি শানু দুবার উঁকি দিয়ে গেছে। এইবার শান্ত গলায় তিনি বলেন, আমার বাসায় যাওয়ার জন্য তুমি কেন অনুতপ্ত সেটা যে আমি বুঝতে পারছি না তা নয়। হয়তো ভাবছো যাদের সাথে কোনো যোগাযোগ নেই, আন্তরিকতার কোনো সম্পর্ক নেই, তার ওখানে এমন হঠাৎ। আচ্ছা, আমার এই চলে আসাটাও বেশ নাটকীয় নয়? জীবন কি সবসময় এক ছকে চলে? অন্তর্যামী নাকি? যা হোক, আমি তার কথার মুখে যথারীতি চুপচাপ থাকি। গাঢ় হয়ে সন্ধ্যা নেমেছে। বাতি জ্বালাতেই পুরো ঘর পাঁশুটে আর হলদেটে হয়ে ওঠে। না, আর একটু বেশি পাওয়ারের বাল্ব না লাগালেই নয়। মারহীন সবুজ তাঁতের শাড়ি আমার গায়ের সাথে লেপ্টে আছে। আঙুলের ডগায় কালো মতন একটা ঠোয়া। সেই আঙুল জিভে ছুঁয়ে বসে থাকি। ভদ্রলোক ঢোকার পর আমার গড়িবানা যেন হঠাৎ করে আরো প্রকট হয়ে উঠেছে। বিছানার রংচটা ম্লান চাদরটা নিচের দিকে কেমন বেঢপ ঝুলে আছে। টেবিলের পায়াটার নিচে ঠেকনোস্বরূপ যে ইট, সেটা দাঁত কেলিয়ে যেন হাসছে। স্পষ্ট দেখা যাচ্ছে দেয়ালে ঝুলকানির অসংখ্য বিদঘুটে দাগ। অমসৃণ মেঝেটা আজ বড্ড বেশি স্যাঁতস্যাঁতে এবং জং ধরা লটরপটর ফ্যানটা আজ যেন মাত্রাহীন জোরে ঘটর ঘট শব্দ করছে। আমি যদি যোগাযোগ রাখতাম। নীরবতা ভাঙেন তিনি। তুমি যথেষ্ট ম্যাচিওর, জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে তোমার। যোগাযোগ রাখলে সেটা কি সার্বিক বিচারে কল্যাণকর হতো? চমৎকার যুক্তি। এবার আমি অন্য পথ ধরি। তিনি কি ইঙ্গিত করতে চাইছেন? তার কথার ভেতর দিয়ে মার সঙ্গে তার সম্পর্কের ব্যাপারটা দিনের মতো স্পষ্ট। এর চাইতে ভদ্র করে আর কিছু বলা যায় না। আমি যে ব্যাপারটার এই দিকটা নিয়ে একবারও ভাবিনি তা নয়। আমাদের সেই দুঃসহ দারিদ্র্যের সংসারে আমার মা বাবার ভেতরে এই প্রসঙ্গ যেভাবে যেরকম অশ্লীলভাবে ঢুকে যেত, ভদ্রলোক যোগাযোগ রাখলে তার রূপ কি হতো আমি যে তা নিয়ে ভাবিনি তা নয়। কিন্তু আসলে আমার ক্রোধের উৎস সেটা না। মাকে তিনি বিয়ের প্রতিশ্রুতি দিলেন, পারিবারিকভাবে জানাজানিও হলো। শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত পাল্টালেন কেন? কেন দীর্ঘদিন নিশ্চুপ থাকার পর তিনি হুট করে ঢাকায় এসে বিয়ে করে ফেললেন? আর বাবা সব জেনে তিনি মহান হবার ভূমিকায় নেমে পড়লেন, বিয়ে করলেন মাকে। তারপর তার সুরত কোনখানে গিয়ে দাঁড়িয়েছিল আমি কি তিল তিল করে সেটা দেখিনি? আমি কাকে শ্রদ্ধা করব? কি হলে সব সুন্দর হতো তা কি আমি জানি? জীবনকে আমি নর্দমায় শুয়ে কীটের মতন করে দেখেছি। না, আমার কারো প্রতি কোনো ক্রোধ নেই। তিনি কেন আজ সেই নর্দমার সামনে এসে দাঁড়ালেন? আমার আপত্তি সেখানে। না থাক, আপাতত থাক। মনকে থিতু করি। তাই নাজুক ব্যাপার স্যাপার থেকে আলগোছে নিজেকে ছাড়িয়ে সহজ করে বলি, আপনাকে চা দিই? আচ্ছা, তুমি কি আমাকে এড়াতে চাইছ? ভেতরে ভেতরে সাহসী হয়ে উঠি। হেসে বলি, আপনাকে এড়াবো এত সাধ্য কোথায়? আপনি হচ্ছেন কিংবদন্তির নায়ক। তুমি কিন্তু আমাকে অপমান করছো। না না, সে কি? আমি দুহাত জোর করে বলি, আসলে আমি একদমই ভদ্রতা শিখিনি। এ আমারই দোষ। অশিক্ষাও বলতে পারেন। যা হোক,
আপনার গল্প বলুন, শুনি। তিনি বলেন, গোড়ায় জট রেখে গল্প কতদূর এগোবে বুঝতে পারছি না। সে ৩০ বছর আগের জট কি আমি খুলতে পারবো? ফের ভেতরে তেতে উঠতে থাকি। আমি বুঝি আমার সময়কে। সেজন্যই আপনার বাসায় আমার ছুটে যাওয়ার গ্লানিকে আমি বড় করে দেখেছি। আজ আপনি এসেছেন, কাল আপনার বাসায় যেতে আমার আর গ্লানি হবে না। গ্লানি হবে না? তার মুখে হাসির ফোয়ারা। সত্যি বলছো তুমি? সত্যি বলছি, হবে না। আপনার বাসায় যাওয়ার আগে অতীতের ওইসব ইতিহাস সত্ত্বেও আপনার সাথে আমি ব্যক্তিগতভাবে আমাকেই মিন করছি। যদি একদিনেরও আন্তরিক পরিচয়ের সুযোগ ঘটত, তাহলে আমার ওই যাওয়া নিয়ে কোনো গ্লানি হতো না। সেটা ছিল না বলে পরে বেশ অনুতাপ হয়েছে। তোমার এখানে এসে খুব ভালো লাগছে। এই সহজ উচ্চারণের পর এতক্ষণে তিনি পুরো ঘরটা চোখ চালিয়ে দেখেন। আমার অস্বস্তির মধ্যে এই রুক্ষ ঘরখানা আবার জেগে ওঠে। কি মনে হতে পায়ে আমি তড়িঘড়ি স্পঞ্জ ঢোকাই। ভেতরে যাব, পেছনে হঠাৎ সে গমগমে গলা। এই ছবিটা কার আঁকা? কোন ছবিটা? ভাবতে ভাবতে আমি যেন পাতাল ফুঁড়ে উঠি। চারপাশে তাকাই। কোথায় ছবি? চেয়ারটা ছোট হওয়ায় ভারী দেহে তার বসতে অসুবিধা হচ্ছে। আমার সেই বিখ্যাত ঘটর ঘটর ফ্যানের তুচ্ছ হাওয়ায় তিনি ভিজে উঠছেন, কিন্তু মুখখানা ভাবান্তরহীন। তর্জনী দেয়ালের দিকে। ওই যে দেয়ালের ওই ছবিটা। ও, দেয়ালে তো আবার একটা ছবি আছে, ধুলোর আস্তরে প্রায় ঢাকা। ওটার অস্তিত্ব সম্পর্কে আমার কোনো বোধই ছিল না। তবু অস্বস্তির সাথে বলি, আমার একসময় প্রচুর আঁকতাম, হাতুড়ে শিল্পী ছিলাম বলতে পারেন। আমার কথায় বিস্মিত হয়ে যেন উঠে দাঁড়ালেন তিনি। ছবিটির দিকে এগিয়ে যেতে থাকলে লজ্জায় আমি লাল হয়ে উঠি। ধুর, ছবিটা এভাবে এখানে না থাকলেই হতো। অসম্ভব যত্নে তিনি ছবিটা নামিয়ে তার উপর জমে থাকা ধুলো ফুঁদিয়ে দিয়ে সরান। একসময় আঁকতে ছেড়ে দিয়েছ কেন? কুণ্ডুলি পাকিয়ে আসে ধোঁয়া। সে জট পাকানো উদ্ভ্রান্ত দিনগুলো। শিল্পী হওয়ার কি দারুণ শখ। পরে নিজে নিজেই হেসে মরেছি। এসব কোনো ছবি? অথচ শুরুতে ছবি আঁকার জন্য কি করিনি। দুর্নিবার এক নেশায় উদ্ভ্রান্তের মতো দিক বিদিক ছুটতাম রং তুলে টাকা জোগাড়ে। অবশ্য ছবি আঁকাআঁকির ব্যাপারে বাবার স্পষ্ট নিষেধ ছিল। প্রচণ্ড ধার্মিক মানুষ বাবার মতে ছবি আঁকা মস্ত গুনাহ, বিশেষ করে মানুষের ছবি। কিন্তু স্বাধীন বেয়ারা তুলি কি মানুষবিহীন শুধুই প্রকৃতির সীমাবদ্ধ ক্যানভাসে তৃপ্তি কিংবা স্বস্তি খুঁজে পায়? পায় না। মা বলতেন, মন দিয়ে পড়, ওটা কোনো কাজ হলো? ফলে আমার চারপাশের স্রোত, একটা ছবি আর্ধেক এঁকে রেখেছি। রং শেষ, হাতে ফুটো পয়সা নেই। রাতভর এক ধান্দা, কি করে রং কেনা যায়। মাঝরাতে উসখুস করতে করতে পিচ্চি মন্টু বিছানা ছেড়ে আমার কাছে আসে। ও আপা, আমি সেলিমদের উঠোনে একটা দুল খুঁজে পেয়েছি। মাকে দেখাতেই ছোঁ মেরে নিয়ে লুকিয়ে রাখলেন। কাউকে বলতে না করেছেন। মনে হয় সোনার। গা বেয়ে সন্তর্পণে বিছে ওঠে। টান হয়ে উঠে বসি। লাইটের ঝাপসা আলোয় মন্টুর মুখ ভয়ার্ত দেখায়। ফিসফিসিয়ে প্রশ্ন করি, মা ওটা কোথায় রেখেছে? দেখেছিস? সিলিংয়ের পুটুলিতে, কাগজ দিয়ে মুড়িয়ে। বাবা জানে না। মনে হয় ওটা সেলিমের বোনের। ভয়ে বিবর্ণ মন্টু তখন রীতিমতো হাঁপাচ্ছে। কে বলেছে সেলিমের বোনের? আমার স্বরে ক্ষিপ্ততা। তুই দেখেছিস? ওকে প্রশ্রয় দেওয়া ঠিক হচ্ছে না ভেবে গলার স্বরে দৃঢ়তা এনে বলি, তাছাড়া ওটা যে সোনারই তৈরি সে কথা কে তোকে বলল? মাকে চোখে ঠিক মতো দেখেন? বুঝলি, তুই আর কোনোদিন পড়ে থাকা জিনিস কুড়িয়ে আনবি না। যা, শুতে যা। খুব আস্তে আচ্ছা বলে ধীরে পা ফেলে শুতে যায় মন্টু। এরপর পুরো রাত দম আটকে পড়ে থাকার সময়টায় মার প্রতি অদ্ভুত একটা ঘেন্না এসে জড়ো হয়। সেই ঘেন্না ক্রমেই ছড়িয়ে পড়ে চারদিকে। এ আমি কোথায় জন্মেছি? অশ্লীল রুটিগুলোর উপার্জনকারী বাবার প্রতি, ঘরের আবর্জনার দুর্গন্ধের প্রতি, আপোষকামী রানুর প্রতি, টিনের ফুটো আর তুলো ফুঁড়ে বেরোনো তোষক, এই সব কিছুর প্রতি জমা হয় দম বন্ধ করা অখণ্ড এক ঘৃণ্য অনুভব। আমি কি এখান থেকে পালিয়ে যাব? কোথায় যাব আমি? সামনে কেবল ধুধু পথ, কেবল শূন্যতা।
এই কি মায়ের রূপ! পয়সা দেখলেই চোখের কোটর উপচে যার মনি বেরিয়ে আসে। আর বাবা, সন্তান কি স্ত্রী, কারোর উপর তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। ঘুমের মধ্যে যদি কেউ তার পকেটে হাত দেয়, সেই ভয়ে কোথায় কোন ইটের নিচে দেয়ালের ফোঁকরে হাড়কিপটে বুড়োর মতন টাকা লুকিয়ে রাখেন। ডিম ভেঙে বেরিয়ে আসা কিশোরী রানু টাক পড়া মজুমদারের হাফ বিল্ডিংয়ে গিয়ে হয়ে উঠছে ক্ষয়ে যেতে থাকা যুবতী। এবং সত্যি বলতে কি, এইরকম এক সংসারে আমার ছবি আঁকার নেশা মানায়? তবুও সেই নেশাই আমাকে প্রায় উন্মাদ করে তুলেছিল। আমাদের পরিবারের এই বিভৎস আর বিশ্রী এই ঘৃণ্য পরিবেশে এটাই যে আমার আত্মার একমাত্র আশ্রয়। আর আর সেই ভয়াবহ রাতটিকে আমি ভুলতে চাই। কি অসহ্য, কি যন্ত্রণাকর সেই রাত্রির নিশ্ছিদ্র অভিযান। পরদিন ঝুলন্ত পুটলিতে দুল নেই। মা ক্রমাগত হাতড়ে চলেছেন। তার যে চিৎকার করার জো নেই। পাগলের মতো হাতড়াচ্ছেন শুধু। ড্রয়ার, মিটসেপ, তোশকের দল। ঠিক এর দুদিন পর সস্তা কাঠের একটা ইজেল, ছবি আঁকা শিট আর কিছু রং তুলি কিনে মায়ের মুখোমুখি আমার বিড়ালের মতো থাবা, আর আমার দিকে তাকানো মন্টুর স্থির সাদা চোখ। বড় তুচ্ছ হয়ে যাই। প্রতিদিন সেই চোখের সামনে ক্ষুদ্র হয়ে যেতে থাকি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।